সেই কমপ্লিট করে দেব। এখানে পরিসংখ্যানের প্রয়োজনীয় সূত্রাবলী দেওয়া আছে, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। এই সূত্রগুলোর সাহায্যে আমাদের এই অধ্যায়ের সবগুলো অঙ্ক সমাধান করতে হবে। তো আপনারা চাইলে ভিডিও পজ করে এগুলো নোট করে নিতে পারেন। তো সবাই নোট করে নেবেন, কারণ এগুলো আমাদের প্রয়োজন পড়বে। আমাদের প্রথমে এখানে আছে গাণিতিক গড়। গাণিতিক গড়ের সূত্রটা হলো 1/n সামেশন fi xi। আর এখানে xi হলো শ্রেণী মধ্যমান। এই যে শ্রেণী মধ্যমান কীভাবে নির্ণয় করবো আমি অঙ্ক করার সময় দেখিয়ে দেবো। আর fi হলো আয়তম শ্রেণীর গণসংখ্যা, মানে গণসংখ্যাগুলো আর কি। তো আমি এখন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। এই যে এই বিন্যস্ত যে একটা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 41 থেকে 50, 51 থেকে 60 এবং 61 থেকে 70, 71 থেকে 80 এবং 81 থেকে 90, 91 থেকে 100 এবং এই যে 41 থেকে 50তম শ্রেণীর মধ্যে গণসংখ্যা হচ্ছে 5 জন। আর 51 থেকে 60 জন 60 জন শ্রেণীর মধ্যে গণসংখ্যা হচ্ছে 7 জন। 61 থেকে 70 শ্রেণীর মধ্যে গণসংখ্যা হচ্ছে 10 জন। আর 71 থেকে 80 শ্রেণীর মধ্যে গণসংখ্যা হচ্ছে 8 জন। 81 থেকে 90 শ্রেণীর মধ্যে গণসংখ্যা হচ্ছে 6 জন। আর 91 থেকে 100 শ্রেণীর মধ্যে গণসংখ্যা হচ্ছে 4 জন। এই ছকটা দিয়েই আমরা একে একে গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড়, মধ্যক, প্রচুরক ইনশাল্লাহ সব কিছু সমাধান করব। এই অধ্যায়ের একদম কমপ্লিট করে দেব। দেখেন, আমরা যেহেতু গাণিতিক গড় নির্ণয় করব, আমাদের প্রথমে সূত্রটা সম্পর্কে ধারণা রাখতে হবে। সূত্রটাতে কি আছে আমাদেরকে সেটা ধারণা রাখতে হবে। 1/n মানে আমাদের n লাগবে, fi মানে আমাদের গণসংখ্যা লাগবে, xi মানে আমাদের মধ্যমান লাগবে। আর fi xi দুটোটাকে একসাথে করলে যে মানটা হয় আমাদের এই মানটা ঠিক লাগবে। তো আমরা প্রথমে এই মানগুলো নির্ণয় করতে হবে, তারপরে সূত্র আকারে এটাকে সাজিয়ে তারপরে মানগুলো বসিয়ে দিলেই তাহলে আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারবো। আর এটাই এখন আমি দেখাচ্ছি কীভাবে নির্ণয় করবে। দেখেন, প্রশ্নের ভিতরে যেহেতু এখানে এটা দেওয়া আছে, তাই আমরা এখানে লিখবো প্রথমে শ্রেণীবিভক্তি। এতে আর একটা কথা, আপনারা কি 1, 2, 3, 4 এখন যে গাণিতিক গড় নির্ণয়ের জন্য 4টা ঘর প্রয়োজন, এটা কীভাবে বলবেন? এটা যদি আপনারা কয়েকবার করে প্র্যাকটিস করেন আমার সাথে, তাহলে মানে আপনারা বুঝতে পারবেন। এটা 1/fi xi গণসংখ্যার জন্য, মানে শ্রেণীব্যাপ্তির জন্য একটা গড় প্রয়োজন, এটা নির্ধারিত। তারপরে xi এর জন্য একটা, 2টা গড়। তারপর fi এর জন্য একটা, 3টা ঘর। fi xi এটার জন্য একটা, 4টা ঘর। এজন্য আমরা 1, 2, 3, 4টা ঘর নিয়েছি। এই যে আমি আগে থেকে সূত্রটা জানি, এজন্যই কিন্তু আমি কয়টা ঘর প্রয়োজন হবে সেটা আমরা নির্ধারণ করতে পেরেছি। আপনারা যদি সূত্রটা ভালোভাবে জানা থাকে তাহলে আপনারাও নির্ধারণ করতে পারবেন কোথায় কয়টা ঘর প্রয়োজন হবে। তারপর শ্রেণীব্যাপ্তির পরে দিবেন শ্রেণী মধ্যমান। মধ্যমান xi, তারপর দিবেন গণসংখ্যা, fi, গণসংখ্যা fi। আর এই সাইডে দেবেন fi আর xi এর গুণফল, এটা মানে fi আর xi এর গুণফল। fi আর xi এর গুণফলটাই কি? মধ্যমান আর গণসংখ্যার গুণফলটাই হলো fi আর xi এর মান। দেখেন, শ্রেণীবৃত্তগুলো আমরা একে একে সাজিয়ে নেব একদম সুন্দরভাবে। শ্রেণীবৃত্তগুলো আমরা একবারে সাজিয়ে নেব। শ্রেণীবৃত্ত যেভাবে আছে ঠিক এভাবে লিখব। 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, তারপরে 91 থেকে 100। এটা হলো আমাদের শ্রেণীব্যাপ্তি।
এখন শ্রেণী ব্যক্তিটা আসলে কত, শ্রেণী ব্যবধানটা আসলে কত, শ্রেণী ব্যক্তি আসলে শ্রেণী ব্যবধান। হ্যাঁ, এখানে শ্রেণী ব্যবধানটা কত, এখন 41 থেকে 50 পৌঁছাতে কত লাগে, 10, তার মানে আমাদের শ্রেণী ব্যক্তি হচ্ছে 10। এগুলো আমরা আগামীতে পরবর্তীতে বুঝিয়ে দেবো অন্যগুলো অঙ্ক করার সময়, যেমন মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে শ্রেণী ব্যক্তিটা প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে আমরা এটা বুঝিয়ে দেবো। আর গণসংখ্যা, এই গণসংখ্যা 5, এই শ্রেণীতে গণসংখ্যা 5, আমরা 5 লিখবো। এরপরের শ্রেণীতে আছে 7, আমরা 7 লিখবো। যে শ্রেণীতে যত আছে আমরা একে একে সবগুলো লিখে নিব। এই আমাদের শেষ। এখন আমরা মধ্যমানটা কিভাবে নির্ণয় করব, মধ্যমানটার একটা, যদি একটা সূত্র আকারে দেখায়, সূত্রটা হলো এরকম। যে শ্রেণীর গণসংখ্যা আমরা যদি 41 থেকে 50 এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করি, তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করবো, এটা হবো 41 প্লাস 50/2। যদি আমরা যদি এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে চাই, তাহলে আমরা 41-এর সাথে 50 যোগ করতে হবে, এটাকে 2 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা এই শ্রেণীর মধ্যমানটা পেয়ে যাব। আর একে একে সবগুলোর মধ্যমান আমরা এভাবে নির্ণয় করতে পারবো। দেখেন, আমি এখানে নির্ণয় করে বসাতেছি। আমাদের কিন্তু সবগুলো মধ্যমান নির্ণয় করার প্রয়োজন নেই। আমরা যেহেতু জানি এখানে শ্রেণী ব্যবধান কত, আমাদের এখানে শ্রেণী ব্যবধান হলো 10, এটার পরবর্তী সংখ্যাটা এটা থেকে 10 বৃদ্ধি পাবে। 10 বৃদ্ধি পায় তাহলে হবে কি, এটা যে 45.5 হচ্ছে, এরপরটা হবে 55.5, 55.5, এরপরটা হবে 65.5, 65.5, এরপরটা হবে 75.5, 75.5, এরপর ধরো 85.5, 85.5, তারপরে 95.5, প্রত্যেক ক্ষেত্রেই 5 করে বৃদ্ধি, 10 করে বৃদ্ধি পাইছে। আমরা এটা ধারাটাকে ব্যবহার করে লিখে ফেলছি। আমাদের যদি যখন আমাদের সময় নেই, আমরা যদি একটা একটা করে এই পদ্ধতিটা ব্যবহার করে করতে যাই, আমাদের প্রায় 10 মিনিট সময় চলে যাবে। আর যদি আমরা এভাবে ধারাবাহিকতা ব্যবহার করে করি, তাহলে আমরা খুব সহজে করতে পারবো। এখন আমরা f(x) নির্ণয় করবো। এখন আমরা এটা কিভাবে নির্ণয় করবো, f(x) কি, দেখেন এখানে এরা গুণাকার আছে না, এই fi কি, fi হলো গণসংখ্যা, x কি, x হলো মধ্যমান, এইটা আর এটা গুণাকার আছে, এটা fi আর x গুণ করতে হবে। এই শ্রেণীতে x এর মান 45.5, আর এই শ্রেণীতে ঠিক একই শ্রেণীতে গণসংখ্যা fi এর মান 5, এইটা আর এটা কার আছে না, 45.5 × 5, এগার আছে না, এইটারে দুটারে গুণ করতে হবে, এই দুটারে গুণ করতে হবে। দেখেন 45.5 × 5 কত হয়েছে, এই যে 227.5। আমরা একে একে সবগুলা মান এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, একই শ্রেণীর গণসংখ্যা মধ্যমানের সাথে গুণ করতে হবে, তাহলে আমরা fi(x) পাবো। 5 × 7 88, 388.5। হচ্ছে 604, এভাবে আপনার ধারাবাহিকভাবে লিখবেন, সবগুলোই লিখতে হবে, একটা বাদ দিলে চলবে না। তেরো, 382।
আমরা যদি এখান দিয়ে আরেকটা লাইন নিই, তাহলে এন যদি এন এর মানটা কত, এই যে আমরা কিন্তু এন এর মানটা জানতেই, এন ইকুয়াল টু হ্যাঁ এন হচ্ছে জানি 5 আর 7 কত 12, 12 10 22, 22 আর 8 30, 30 আর 6 36, 36 আর 4 40, আমাদের এন এর মান হইব 40। যে এফ আই এক্স এর দেখেন এনে সবগুলো যেভাবে যোগ করলাম না, এটা 5-এর সাথে 7 যোগ করছি 12 হয়েছে, 12 সাথে 10 যোগ করছি 22 হয়েছে, 22-এর সাথে 8 যোগ করছি 30 হয়েছে, 30-এর সাথে 6 যোগ করছি 36 হয়েছে, 36-এর সাথে আবার 4 যোগ করছি 40 হয়েছে। ঠিক এই ধারাবাহিকতায় আবার এইটারও হ্যাঁ এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে একের পর এক যোগ করতে হবে, ধারাবাহিকভাবে যোগ করে ঠিক এবার যেন 40 হয়েছে 40 বসেছি, ঠিক এইভাবে যোগ করে এখানে যত হয় ঠিক এন অতই বসাতে হবে। এটাই হলো এফ আই এক্স এর মান, এটা হলো এন এর মান। এই দেখেন আমাদের কিন্তু সূত্রের ভিতরে দেওয়া ছিল 1/n, মানে আমাদের n এর মান লাগবে, এফ আই এক্স এর মান লাগবে। আমরা যেহেতু n এর মানটা নির্ণয় করছি আর এফ আই এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, যেহেতু আমাদের এগুলো সূত্রের ভিতরে বসাতে হবে, এর জন্য আমাদেরকে এগুলো নির্ণয় করতে হবে। আমরা এগুলো এর জন্যই আগে একটু নির্ণয় করতেছি। এই দেখেন আমরা এগুলো ধারাবাহিকভাবে সবগুলো যোগ করে এখানে বসাবো। 227.5 যোগ 388.5 আবার যোগ 655 যোগ 604 যোগ 513 যোগ 382 এই সবগুলো যোগ করলে হয় 2770। এই 2770 ঠিক এটাকে কি বসালাম ভাই, দেখেন এখানে সবগুলো যোগ করা আমরা ফল কত হয়েছে 40, এখানে আবার সবগুলো যোগ করছে, সবগুলো যোগ করাতে এটার ফল হয়েছে মানে 2770। আমরা এর জন্য 2770 বসালাম। এফ আই এক্স এ পেলাম 2070, এন পাইলাম 40। এখন আমরা জানি লিখবো এটা, আমরা জানি গাণিতিক গড় x ইকুয়াল টু 1/n সামেশন এফ আই এক্স আই। এখানে আমরা যদি এখানে এন এর মান বসাই 1/40, এই যে আমরা এন এর মান এখানে 40 পাইছি, এন এই 40 এনে পাইছি। এফ আই এক্স এর মান কত পাইছি, এফ আই এক্স এর মানে সামেশন 2770। এইটা এখানের সাথে গুণাকার আছে, এইটা মানে জানি কি, এটা মানে গুণ, এটা মানে গুণ, তাই এটা এখানে গুণাকারে আসবে 2770। এখানে এটা চলে আসবে আর 40 নিচেটা নিচেই থাকবে 2770। তারপরে এটা আমরা ভাগ দিব, এটা যদি 2770-কে যদি 40 দ্বারা ভাগ করি তাহলে এটার অ্যান্সার হয় 69.25। আর অবশ্যই শেষে লেখা দেবেন প্রায়, না হলে একটু সমস্যা হতে পারে। প্রায় অ্যান্সার, এইটাই হলো আমাদের গাণিতিক গড়। আর আমরা এই ছকটা দ্বারাই গাণিতিক গড় যেহেতু নির্ণয় করছি দেখলেন, আর যেটা না বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা না বুঝছেন না। এই ছকটা দ্বারাই আমরা সংক্ষিপ্ত গড় নির্ণয় করব, মধ্যক নির্ণয় করব এবং পরিসংখ্যানের যে বিষয়গুলো আছে সবগুলো একে একে নির্ণয় করব। সো আমরা এই অধ্যায়ের সবগুলো সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ এই ক্লাসে। দেখেন পরবর্তীটা হলো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। দেখেন এই ছকটা দ্বারা আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। আগে দেখি সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা কি আছে। সংক্ষিপ্ত সূত্রটা হলো x bar equal to a plus summation of fi ui into h by n বললাম না। আর এর পরবর্তী সময় লাগবে শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তি মানে কি জানেন, h। এই দেখেন এ হলো
আনুমানিক গড়। আনুমানিক গড়টা কীভাবে নির্ণয় করতে হয় এটা আমি সবগুলা মানে গাণিত সংক্ষিপ্ত গড়টা নির্ণয় করার সময় আপনাদেরকে বলে দেব। এফআই ইউআই গণসংখ্যা ও তাপবিদ্যুতের গুণফল। যেভাবে আমরা এফআই আর এক্সআই গুণ করছি ঠিক একইভাবে আমরা এফআই আর ইউআই গুণ করার মাধ্যমে এটাকে আমরা নির্ণয় করব। এফআই ইউআই আর ইউআইটা কীভাবে নির্ণয় করতে হয় এটা যেহেতু আমাদের গাণিতিক গড়ে ছিল না, এটা একদমই নতুন, তাই এটাকে আমি দেখিয়ে দেবো কীভাবে। আর এটাকে সংক্ষিপ্ত পদ্ধতি নির্ণয় করবেন এটা দেখে দেবো। আর এটা একটা সূত্র দিয়েও এটা করা যায়। এর সাধারণত একটা সূত্রের মাধ্যমে করা হয়। এই সূত্রটা হলো ইউআই ইকুয়াল টু xi মাইনাস এ বাই এইচ। দেখেন আমাদের কিন্তু এইটা নির্ণয় করতে চাইলে তাপবিদ্যুৎ ইউআই নির্ণয় করতে গেলে আমাদের xi প্রয়োজন হয়। যেহেতু আমরা সংক্ষিপ্ত করে সূত্রের ভিতরে xi নাই, তবুও আমাদের এই যে যে ছকটা তৈরি করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গিয়ে যে ছকটা তৈরি করব সেখানে আমাদের xi-টা রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ আমাদের ইউআই নির্ণয় করতে আমাদের xi এর প্রয়োজন হইতেছে। এজন্য আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের xi-টা এখানে রাখা প্রয়োজন। তো আমরা এখানে xi-টাও রাখবো। তো এখন আমি আপনাদের সময়টা নষ্ট না করে ভিডিওটাকে স্কিপ করে একটু আমি রুলগুলো তৈরি করে নিই। তো ভাই আমরা ছকটা সাজিয়ে নিলাম আপনাদের সময় বাঁচানোর স্বার্থে। ওই যে আমরা গাণিতিক গড়ে নির্ণয় করেছিলাম মধ্যমান xi, ঠিক একই নিয়মে আমরা এখানেও মানে মধ্যমানটা নির্ণয় করব। এখানে আমরা আগে যেহেতু এটার মধ্যমানটা পেয়ে গেছি, আমার মনে আছে আমি এটাকে বসিয়ে দিই ঠিক আগের মতো করে। আশা করি আপনাদেরকে বোঝাতে হবে না। ভাই আপনারা বুঝতে পারছেন না? যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। দেখেন এখন আমরা মধ্যমানটা সাজিয়ে নিলাম। এর গণসংখ্যা আমাদের এখানে দেওয়া আছে সারণীতে। দেওয়া আছে। এর জন্য ডাইরেক্ট আমরা এখান থেকে গণসংখ্যা লিখে নিলাম। আর শ্রেণীতে আমরা এই সারণী থেকেই লিখে নিলাম। এখানে আমরা যদি এখন এই ইউআই মানে তাপবিদ্যুৎ নির্ণয় করতে যাই, ঠিক আমাদের এই সূত্রটাকে অবলম্বন করতে হবে। আবার এটা বাদেও একটা মুখস্থ নিয়ম আছে, এটাকে আমরা অবলম্বন করতে পারি। এখন দেখেন আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা আসলে কি, আমি হয়তো আপনাদেরকে একবার দেখিয়েছিলাম, এখনো আবার দেখাচ্ছি। সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্রটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এ প্লাস সামেশন এফআই ইউআই বাই এন ইন্টু এইচ মানে গুণ এইচ। এখানে এইচ হলো শ্রেণীব্যক্তি, এ হলো আনুমানিক গড়, এফআই হলো গণসংখ্যা, আর ইউআই হলো তাপবিদ্যুৎ। আর দেখেন আমাদের এখানে ইউআই বার করা বাইর রয়েছে আর এবং এফআই সাথে ইউআই গুণ করা বাকি রয়েছে। এবং এই দুটোটাকে বাইর করতে হলে সর্বপ্রথম আমাদেরকে এর মানটা জানতে হবে। আসলে এর মানটা এখন আমরা কীভাবে জানবো এটাই এখন দেখাবো। এটা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। এর মানটা কীভাবে বার করে এটা জানো। আমরা এটার জন্য আগে যেটা করতে হবে, আগে যে কাজটা করতে হবে এটা হলো দেখেন আমরা n ইকুয়াল টু 4 জানি। আমরা যদি এখানে n/2 এর একটা মান আছে n/2, সুতরাং n/2 ইকুয়াল টু 40/2 20। আমরা n এর মান 20। এখন দেখতে হবে আমরা n এর এই যে n এর মানটা n/2 এর মানটা কোন ঘরে আছে 20, এই 20 সংখ্যাটা কোন ঘরে আছে। দেন 5 সাথে যদি আপনারা 7 যোগ করেন, 5 এর সাথে কত হয় 12 হয়, 5 এর সাথে কত হয় 12 হয়। তখন 12 সাথে যদি 10 যোগ করেন কত হয় 22 হয়। এখানে 21 আছে 21 আছে, এই ঘরে কত আছে 20 আছে 21 আছে 22 আছে। তার মানে এটা হলো আমাদের আনুমানিক গড় এ। আপনারা যদি এটা লিখবেন না, আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে এ লিখছি।
এটা হলো আমাদের আনুমানিক গড়, এটা হলো আমাদের আনুমানিক গড়ের শ্রেণী, এটা হলো আমাদের আনুমানিক মধ্যমান। এটাই হলো এর মান। এর আনুমানিক মান কত? 10। এখানে আনুমানিক গড় 10। দেখেন আমাদের 10 হলো এখানে আনুমানিক গড়। যদি আমরা এখন এটার আনুমানিক গড় কিন্তু পেয়ে গেছি আমরা, এর মান কত পাইছি ভাই? 10। এখানে সবগুলো ধাপের জন্য ধাপ বিচ্যুতি নির্ণয় করব আমরা। এই শ্রেণীটার জন্য একটা ধাপ বিচ্যুতি আছে, এই শ্রেণীটার জন্য একটা ধাপ বিচ্যুতি আছে, এই শ্রেণীটার জন্য একটা ধাপ বিচ্যুতি আছে, কিন্তু সবগুলো সব শ্রেণীর ক্ষেত্রে এই শ্রেণীর 10, এই শ্রেণীর ক্ষেত্রে এর মান 10, এই শ্রেণীর ক্ষেত্রে এর মান 10 থাকবে। এটা কিন্তু লসের হবো না, এটা একদম ফিক্সড, এটা একদম ফিক্সড। এটা কি করবো? প্রথমে 1/2 এর মান বার, 1/2 এর মান মানে n হলো মোট গণসংখ্যা, আর n কে 2 দিয়ে ভাগ করলে আমরা 20 পাইতেছি, মানে 20 পাইতেছি। এই 20 যে গড় থাকবে এইটা হলো আমাদের আনুমানিক গড়। যদি এই গড়ে আমাদের 20 পড়তো তাহলে এইটা হলো আমাদের আনুমানিক গড়, মানে আনুমানিক শ্রেণী হতো এইটা হলো আমাদের আনুমানিক মধ্যমান হতো। যেহেতু আমাদের এই গড়ে পড়ছে আনুমানিক 10, মানে 20 আমাদের এসে পড়ে, সো এটাই হলো আমাদের আনুমানিক গড়। আনুমানিক গড়টা বুঝিনি, আর যদি না বুঝতে থাকেন সবাই এসব কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভাই বুঝছি না। আমি অবশ্যই আবারও রিপিট করে এটার উপর একটা ক্লাস করবো। প্রয়োজনে শুধু আনুমানিক গড়টাকে নিয়ে শুধু আমি একটা ক্লাস দিই, আপনার টেনশন নেই, জাস্ট শুধু আপনাদের সাপোর্টের প্রয়োজন। দেখেন আমরা যদি এইখানে এই এক্সআই, এই শ্রেণীর এক্সআই কত ভাই? 45.5। এই শ্রেণীর এক্সআই কত? 45.5। আর শ্রেণীব্যাপ্তি কি? শ্রেণীব্যাপ্তি আপনাদেরকে আমি আগেই বলে দিছি, এই যে শ্রেণীর ব্যবধান, এই 41 থেকে 50-এর মধ্যে যত ব্যবধান থাকে এইটাই হলো শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কি ভাই? শ্রেণী ব্যবধান। শ্রেণীব্যাপ্তি মানে শ্রেণী ব্যবধান। এই 41 থেকে 50-এর মধ্যে যে ব্যবধানটাই হবে সেটা হলো এইচ এর মানে শ্রেণীব্যাপ্তি। এই দেখেন 41 থেকে 50-এর মধ্যে আমরা জানি এখানে 10 শ্রেণী ব্যবধান আছে। যদি আপনারা হাতে গোনেন অথবা ক্যালকুলেটরে গোনেন, যেভাবে গোনেন, এখানে 41 থেকে 50-এর মধ্যে 10 শ্রেণী ব্যবধান আছে। আর আপনারা যদি এভাবে গণন হইব না যে 41 যা আছে 41 এখানে আমরা গণবো না, 42 থেকে গণবো, তাহলে কিন্তু শ্রেণী ব্যবধান মিলবো না। এখানে যদি 41 আছে 41 সহকারে গণতে হবে, যেমন 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। দেখেন আপনারা যদি হাতে গণনা দেখেন এখানে শ্রেণীব্যাপ্তি 10 আছে। সো আমাদের এইচ এর মান হইব 10। যদি আমরা এইচ এর মান 10 হয়, প্রথম শ্রেণীর যদি আমরা ইউআইটা নির্ণয় করি, প্রথম শ্রেণীর ইউআইটা, এই শ্রেণীর যদি ইউআই মানে ধাপ বিচ্যুতি নির্ণয় করি তাহলে কি হয়? আমরা এখন এর মান যদি 10, এইচ এর মানও কি 10, কারণ এখানে ধাপ বিচ্যুতি কত? 10। তারপরে আনুমানিক গড় 10। সো আমাদের কি হইব? এখানে এইচ এর মান হইব 10 এবং আনুমানিক গড় হবে কি 10 -10। আর দেন এই যে এক্স এর মান কত? এখানে প্রথম শ্রেণীতে আমরা যেহেতু প্রথম শ্রেণীর ধাপ বিচ্যুতি মানে ইউ এর মানটা নির্ণয় করবো প্রথম শ্রেণীর 45.5। দেন এটা যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি, যেটা আছে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়? এইটা হইতেছে আমাদের 3। আচ্ছা ঠিক আছে। দেন এই যে এই শ্রেণীতে আমরা আপনাদের এইটা আপনারা এই সূত্রটার মাধ্যমে বার করতে পারেন। আর একটা নিয়ম আছে, এটা হচ্ছে সহজ নিয়ম। পরীক্ষার হলে কিন্তু এইভাবে সব কোটা বাইর করে ভাই পারা যাবে না। আমাদের প্রত্যেকটা সৃজনশীলের জন্য সময় নির্ধারিত 21 মিনিট। যদি 21 মিনিট একটু বেশি হয় আমরা কিন্তু ফুল অ্যান্সার করতে পারবো না, ফুল মার্কস আমাদের কপালে জুটবে না। এজন্য একটা সঠিক সংক্ষিপ্ত নিয়মে আমরা এই ধাপ বিচ্যুতিটা নির্ণয় করবো। ধাপ বিচ্যুতি নির্ণয় করার ক্ষেত্রে যেটা আনুমানিক গড়ের শ্রেণী, ঠিক সেই শ্রেণীতে আমরা কি করবো ভাই? ঠিক সেই শ্রেণীতে আমরা এটার মান 0 ধরবো, ধরলাম 0। এখন দেখেন উপরের দিকে আমরা এখানে লিখবো -1, এখানে লিখবো -2, এখানে লিখবো -1, এখানে লিখবো -2। আগে নিচের দিকে লিখবো শুধু প্লাসের, নিচের দিকে হবে প্লাসের ভাই। এক ঘরে 1, আরেক ঘরে 2, আরেক ঘরে 3, মানে এভাবে বৃদ্ধি পেতেই থাকবে। যদি এনে থাকতো একটা ঘর, এনে থাকতে হলে প্লাসের 4, এনে যদি একটা ঘর, এনে থাকতে হলে মানে এনে যদি একটা শ্রেণী থাকতো আর কি, এনে হলো -3।
এই দেখেন আমরা এখন ইউর মান পাই গেছি। ইউটা আপনি কিন্তু এই সূত্রটা দ্বারাও নির্ণয় করতে পারবেন, ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই এইচ। এখন এটা নির্ণয় কীভাবে করতে হয় সেটা আমি দেখাইছি, এস কীভাবে হয় সেটাও দেখাইছি। এখন এটা নির্ণয় করতে হয় কীভাবে এটা দেখাইছি। ঠিক এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আপনারা ইউআই মানে দাব বিচ্যুতিটা নির্ণয় করতে পারবেন। বুঝতেন তো? না বুঝলে অবশ্যই জানাবেন। এফআই এক্সআই, এফআই ইউআই, এফআই এক্সআই, এফআই যেইটাই থাকুক গুণাকার এখানে আসে না, এই গুণাটা ভাই গুণাকার আসে না। এই গুণাকার আছে মানে কি, এই ইউআই আর এফআই মানে গণসংখ্যা আর দাব বিচ্যুতি দুটারে গুণ করে যে মানটা হইব এই মানটাই এই শ্রেণীগুলোতে বসানোর কথা ওরা নির্দেশ করতেছে। আমরা এগুলা সংক্ষিপ্ত কোনো পদ্ধতি নাই, যেহেতু সেহেতু আমরা হ্যাঁ এটার সাথে এটা গুণ করে যত হয় এটা এখানে বসাইব, এর সাথে গুণ করে যত হয় এটা এখানে বসাইব। ঠিক এগুলো গুণ করে যুগের হোক আর বিয়োগের হোক, প্লাসের হোক মাইনাস, মানে যে কোনো কথা ব্যবহার করে এটা বোঝানোর চেষ্টা করতেছে আপনাদের, কেন যা আসবো এখানে তাই বসাবেন। দেখেন ভাই এখানে মাইনাসের 2 আর গিয়া হ্যাঁ প্লাসের 5 যদি গুণ করি আমরা এটা হয় মাইনাসের 10। এখানে প্লাসের 7 আর মাইনাসের 1 যদি গুণ করি এটা হবে মাইনাসের 7। এখানে হ্যাঁ প্লাসের 10 আর গিয়া প্লাসের 0 যদি হ্যাঁ গুণ করি এটা হবে 0, তাও এটা হবে প্লাসের, আর 0 প্লাস মাইনাস কিছু বলবো না। আচ্ছা ভাই তাহলে আপনাদের কাছে আমি একটা ছোট্ট একটা প্রশ্ন রাখি। প্রশ্নটা কি ভাই, এখানে তো হ্যাঁ এই উপাত্তগুলা, আচ্ছা থাকি প্রশ্নটা নাই করি যেহেতু প্রথম ক্লাস, নাই করি অন্য সময় আরেকবার করবো। এই দেখেন এটা প্লাসের এটাও প্লাসের, সো এখানে আর প্লাসে মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই। যদি এখানে একটা মাইনাসের একটা প্লাসের, আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস, এজন্য এই মানগুলো মাইনাসের বসাইছি। এখানে যেহেতু দুটোটাই প্লাসের, এখানে যেহেতু দুটোই মানুষ প্লাসের, তো আমাদের এখানে এফআই ইউআই এর মানগুলো অবশ্যই নিচের তিনটা প্লাসের হবে। 8 হ্যাঁ 8-এর সাথে 1 গুণ করলে 8, 6-এর সাথে 2 গুণ করলে 12, 6 দুগুণে 12, 4-এর সাথে 3 গুণ করলে 3 ছাড়া কত হয় 12। এখন এইটার সাথে আমরা যোগ বিয়োগ করি, এখানে দেখেন মাইনাসের 10 আর কি মাইনাসের 7 যদি যোগ করি কত হয় মাইনাসের 17। এখানে দেখো প্লাসের 8 প্লাসের 12 হ্যাঁ যোগ করলে কত হয় 12 দোকানে 24, 24 আর 8 কত হ্যাঁ 24 আর 8 কত, 24 আর 8 কত ভাই, 24 আর 8 হয় 32। এই 32 থেকে এই 17 কি যাবো বাদ যাইব, 32 থেকে 17 কি যাবো বাদ যাইব, 32 মাইনাস 17। এফআই ইউ এর মান কত হয় ভাই 15, এই 15। এই ঠিক এই কাজটা করার জন্যই আমাদের এতগুলো কাজ করা লাগবে। যদিও আমাদের এখান থেকে আরো অনেকগুলো ইনফরমেশন নিতে হবে, যেমন এর মান নিতে হবে, সূত্রের ভিতরে এ আছে, যেমন সূত্রের ভিতরে এ আছে, সূত্রের ভিতরে এফআই ইউআই আছে, দেখেন সূত্রের ভিতরে এফআই ইউআই আছে এবং এন আছে, এন এর মান আমরা 40 পাইছি, এইচ আছে, এইচ এর মান আমরা 10 পাইছি, এ আছে, এর মান আমরা 10 পাইছি। আমরা সবগুলো মান এই ছকটার ভিতরে নির্ণয় করছি। এখন এই সবগুলো মান কি করবো ভাই, এই সবগুলো মান কি আমরা কি ভিজে পানি খাবো নি কোনো, এই যে আমরা এসব করবো না, আমরা কি করব এই সবগুলো মান নির্ণয় করছি কেন, আমরা এগুলো সূত্রের ভিতরে ব্যবহার করার জন্য না, সূত্রের ভিতরে ব্যবহার করার পরে যে মানটা পাবো হ্যাঁ যোগ বিয়োগ গুণ মানে ক্যালকুলেশন করে যে মানটা পাবো এটার জন্য এগুলো হ্যাঁ আমরা নির্ণয় করছি, এটা ক্যালকুলেশন করবো। এখন যে এই মানটা নির্ণয় করলাম এটা কি সঠিক পদ্ধতিতে এখানে বসাতে হবে, মানগুলো সঠিক পদ্ধতিতে বসাইয়ে ক্যালকুলেশন করতে পারলে আপনার সঠিক একটা মান পাবেন, মানে উত্তরগুলো ফলাফলটা পাবেন। তারপরে এটাকে সঠিক একটা পরীক্ষা লিখতে পারলে এভাবে লিখতে পারলে আপনারা মার্কস পাবেন, ওটা পাবেন না। একটা অক্ষর যদি ভুল হয় এই ক্যালকুলেশনের আপনার একটা নাম্বার পাবেন না। এই সাইডে দিয়ে সব কিছু লিখে নেবেন। এখানে আমরা এন কত পাইছি, এন পাইছি 40 মানে 40। এস কত পাইছি, আমি কিন্তু এটা দেখাইছি, এর জন্য আর এটাকে বিশ্লেষণভাবে দেখাইছি না। এস পাইছি 10, আবার এও পাইছি 10, এটা কত পাইছিলাম এই যে এর মানটা করতে আমি কীভাবে নির্ণয় করতে এটা দেখাইছি, এর মান আবার 10 পাইছি, এর মান 10 পাইছি ভাই। এই যে এফআই ইউ এর মান কত পাইছি, এফআই ইউআই এবার দেখেন এটা কিন্তু প্লাসেরও হইতে পারে মাইনাসেরও হইতে পারে, প্লাসেরও হইতে পারে মাইনাসেরও হইতে পারে। আপনারা এটা ভাববেন না যে এটা মাইনাস হইল কেন, এটা প্লাসের হইল কেন, এটা এই হইল কেন সেই হইল কেন, এটা বাবা জীবন এটা যা আছে তাই এনে বসাইতে হবে ক্যালকুলেশন করে। এটা যেহেতু আমরা প্লাসের পাইছি, আমরা এফআই ইউ এর মানটা কত পাইছি ভাই 15 পাইছি ভাই।
এই দেখুন এখন আমরা জানি এই মানগুলো সারিতে লিখে দেবেন, নাহলে কিন্তু নাম্বার আপনারা পাইবেন না ভাই। এটা কিন্তু পরিসংখ্যান ফাঁস করার অন্যতম একটা মাধ্যম, আবার ফিল করার অন্যতম একটা মাধ্যম হলো আমাদের পরিসংখ্যান। যদি এই পরিসংখ্যানের ভিতরে এই ছকটাতে যদি আপনারা একটু ভুল করেন, দেখেন আপনারা যদি এর মানটা যদি ঠিক মতো নির্ণয় করতে না পারেন, তাহলে কিন্তু আপনারা এফআই ইউর মান তো ঠিক মতো নির্ণয় করতে পারবেন না। কেননা আমাদের ধাপ ভিত্তিতে নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এর মানটা প্রয়োজন হয়, এইচ এর মানটা প্রয়োজন। ঠিক সবগুলো মান এখানে খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো কথাই এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনারা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে দেখেন ভাই, আমরা জানি এখন আমরা সূত্র, সবসময় সূত্র লেখার আগে অবশ্যই আমরা জানি কথাটা লিখবেন, কারণ এটা আমাদের জানা। আমরা জানি লিখে সূত্রটা বসাবো, সূত্র বসানোর পর আমরা মানগুলো বসাবো, তারপর ক্যালকুলেশন করে আমরা একটা উত্তর পাবো, আর উত্তরটাই হবে আমাদের গ্রহণযোগ্য ফলাফল। আমরা জানি সংক্ষিপ্ত গড়, সংক্ষিপ্ত গড় আর কি সংক্ষিপ্ত গড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন। সামেশনটা এর ভিতরে দিয়ে নেবেন, মানে সূত্রের ভিতরে সামেশনটা দিয়ে নেবেন। এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন, এনে গুণ দিয়ে মানে ইনটু দিয়ে এস লিখবেন। এখন এনে যেভাবে যেখানে যা আছে ঠিক সেইখানে আমাদের এই মানগুলো পাই রাখছি না, যেতলা মান আছে সবগুলো মানগুলো আমরা ছকের ভিতরে নিয়ে করছি। আর আমরা এই ছকটা গিয়ে তৈরি করবো, জানি আমরা এখানে কি মান লাগবো। আমরা আমার মাথার ভিতরে সূত্রটা কিন্তু আছে, গাইডটা রেখছি। এই সূত্রটা আমি প্রথমে আপনাদেরকে দেখাই দিচ্ছি, সূত্রগুলো দিছি। স্কিপ করা প্রয়োজনে লেখা নেবেন, লেখা কয়েকবার পড়া নেবেন, না হলে আপনাদের পরীক্ষার ভিতরে পরিসংখ্যান থেকে 20 নাম্বার পাওয়া কখনোই সম্ভব হবে না। আপনারা অবশ্যই অনেক প্র্যাকটিস করতে হবে। আপনারা 7 বছর লেখাপড়া করেন আর না করেন এটা কোনো সমস্যা নয়, আপনাদের পরিসংখ্যান হবে একমাত্র পাস করানোর মাধ্যম। পরীক্ষার যদি পাস করতে চান, যদি আপনার মনে হয় আমার এ প্লাসের প্রয়োজন নয়, আমি সারা বছর লেখাপড়া করি নাই, কিছু নাই, অবশ্যই শুধু 5 নাম্বারটা হলেই চলবে। তো আপনারা পরিসংখ্যানটা খুবই ভালো করে পড়বেন। পরিসংখ্যান দেখেন 2টা সৃজনশীল আসবে, 2টাই দিতে পারবেন, অর্থাৎ 20 নাম্বার। তারপরে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 2 নাম্বার, কয় নাম্বার 22 নাম্বার। তারপর 3টা এমসিকিউ আসবে, কত নাম্বার 3 নাম্বার, কত হচ্ছে 25 নাম্বার। তোমরা যদি 25 নাম্বার থেকে কমপক্ষে 20 নাম্বার পাবে যদি এই অধ্যায়টা একটু খুঁটিনাটি ভালোভাবে পড়ো, সর্বনিম্ন 20 নাম্বার পাবে। সো এই অধ্যায়টা খুবই গুরুত্ব সহকারে পড়ো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই মানগুলো বসাই। আমরা এর মানে কত লিখছি ভাই? আমরা এর মানে 10 লিখছি না, আমরা এর মানে এখানে 10 লিখছি, 10 লিখলাম। এ প্লাস এর প্লাস সামেশনটা আমরা যেবেলা মান বসবো ওই সময় সামেশন দেওয়ার প্রয়োজন হবো না। আমরা কিন্তু সামেশনটা দিব না। এই যে যেবেলা মানগুলো বসাবো ওখানে আর সামেশনটা দিব না। এফ আই ইউ এর মান কত পাইছি? এই যে এফ আই ইউ এর মানটা পাইছিলাম আমরা 15। দেখতেছেন তো? না দেখলে কিন্তু বলবেন। এই এফ আই এর ইউ এর মানটা পাইছি 15, এই 15 আমরা লিখলাম। এই যে এফ আই ইউ এর মান 15, আমরা এই 15 লিখলাম। 15 এন এর মান কত? এন এর মান 40 মানে 40। এই যে 40 এন ইকুয়াল টু 40 সবার আগে লেখা দিছি 40। এখন এই যে গুণ চিহ্ন আছে না, এই গুণটা দিয়ে দিবেন। এইচ এর মান কত পাইছি? 10। পরিসংখ্যান আমরা বেশি নাম্বার পাবো দেখে কি আমরা বেশি লাইন বারে করবো নাকি? না, এটা কখনোই হইব না ভাই। আমরা যে বারে করবো এটা কখনোই হইব না। এটা কিন্তু 40, বুঝে নেবেন। 10 লিখবেন। আমরা কয়েক লাইন বাদ দিয়ে করবো, দেখেন তবুও আমরা নাম্বার 4 পাওয়ার কথা না, এরকম একটা অঙ্কে 4 পাওয়ার নাম্বার কথা না, আমরা কয়েক লাইন বাদ দিয়ে করলেও 4 দিবি, আর 4-5 লাইন বাড়ায় করলেও আমাদের 4 দিবে। সো আমাদের যেহেতু একই নাম্বার পাওয়া যাবে, ঠিক আমরা কয়েক লাইন স্কিপ করে করবো, তাতে বরঞ্চ শিক্ষকরা আরও খুশি হবেন, নাম্বার দিতে ওরা বাধ্য। দেখেন আমরা এইটা আর এইটা ডাইরেক্ট গুণ করে ফেলবো। 10 আর 15 যদি গুণ করি অবশ্যই হবে এটা আমাদের 150। আমরা আর আপনারা যদি একটু গুণমূল মনে করেন, ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর নিয়ে একটু গুণ করে দেখবেন, আর তাহলে হাতে পারলে হাতেই। এই 40 এখন দেন এরা কি করবেন? ক্যালকুলেটর নেবেন। ক্যালকুলেটর নেওয়ার পর ডাইরেক্ট এইটা দিয়ে এটা 150-এ 40 দিয়ে ভাগ দিবেন। তারপরে 40 দিয়ে ভাগ দেওয়ার পর
40 দিয়ে ভাগ দেওয়ার পর যে মানটা আছে এই মানটা ঠিক এখানে বসাই দিবেন। এখানে এখানে এর মান কত ভাই? এখানে এর মান তো ভাই এইটা, এটা এর মান, এটা এর মান না। এখানে এর মান তো এইটা না ভাই, এখানে এর মান তো এইটা। এর জন্য তো ভাই দেখি অঙ্কটা মিলতেছে না কেন, এখানে তো এর মানটা মিলতেছে না কেন, এর জন্য তো বলি এখানে এর মানটা মিলতেছে না কেন। দেখেন এখানে এখানে এর মানটা কত? 65.5 ভাই, 65.5, এর মানটা 65.5, এর মানটা 65.5, এখানে 65.5, 65.5, এখানে 65.5 হবে, 65.5, এখানে হবে 65.5। ভাই একটু মিলাই নেবেন, বুঝলেন? এটার সাথে এটা ভাগ করে এটার সাথে এটা যোগ করে দিবেন, 150 দিয়ে ভাগ দিয়া তারপর এটার সাথে হ্যাঁ 65.5 সাথে যোগ করে দিবেন। ভাইটি মিলাই নিয়ে না, আর না বুঝলে অবশ্যই জানাবেন, যদি বুঝি নাই ভাই। প্লাস 65.5, 69.25, প্রায় এই প্রায় লিখবেন, সবসময় রাখবেন পরিসংখ্যানের উত্তরের শেষে প্রায় লিখবেন, এবার লিখবেন অ্যান্সার। এটাই ভাই, এটাই হলো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় শেষ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় শেষ ভাই। এখন দেখেন আমরা কি করব, মধ্যক নির্ণয় করব। মধ্যকের এখানে একটা সূত্র দেওয়া আছে, মধ্যকের সূত্রটা কি? মধ্যক সূত্র হলো L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। আমরা একটা কথা মনে রাখেন ভাই, এখানে আমরা যেটাকে বলি ক্রমযোজিত সংখ্যা, এটার নাম এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে যোজিত সংখ্যা। যোজিত সংখ্যা এল হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীটা কি ভাই? ওই যে আনুমানিক একটা মধ্যক সীমা, আনুমানিক একটা মধ্য শ্রেণী নির্ণয় করছিলাম না, ওইটাই হলো আমাদের মধ্য শ্রেণী, ওইটাই হলো ভাই আমাদের মধ্যক শ্রেণী। ওই যে আনুমানিক একটা মধ্যক শ্রেণী নির্ণয় করছিলাম না, ওইটাই হলো আমাদের মধ্যক শ্রেণী ভাই, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এই দেখেন ভাই, এখানে নিম্ন সীমাটা কি? এইটা হচ্ছে উচ্চ সীমা। যদি এইটা আমাদের মধ্যক শ্রেণী হয়, এখানে এইটা যদি আমাদের মধ্যক শ্রেণী হয়, এইটা হলো আমাদের নিম্ন সীমা, এটা হচ্ছে কি আমাদের উচ্চ সীমা। মধ্যক শ্রেণী এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, তার মানে এটা কি এল এর মান না? এটা আমাদের এল এর মান, এটা আমাদের এল এর মান। তো আমরা এখন কি করবো ভাই? মধ্যক নির্ণয় করবো, মধ্যক। আমরা আপনাদের স্বার্থেই কি করছি, আপনাদের যাতে সময় নষ্ট না হয়, এই জন্য কি করছি, আগে থেকে এই ছকগুলা তৈরি করে রাখছি। এখানে শ্রেণীব্যাপ্তি আপনাদের ছকের ভিতরে আমি একটা ছক দিয়ে সবগুলো নির্ণয় করতেছি, আপনারা যেই ছকে আসুক এই মধ্যক শ্রেণীর সময় মনে রাখবেন মাত্র 3টা ঘর প্রয়োজন আমাদের, এরকম খাড়া কলাম 3টা প্রয়োজন, আর এরকম রোল প্রয়োজন, এখানে যতটা আছে অতটাই, 1 2 3 4 5 6 7টা, এখানে যেহেতু 7টা আছে আমাদের 7টা করবো, আর সাথে আরেকটা প্রয়োজন বললে আরেকটা করবো, কোনো সমস্যা নেই। এই দেখেন এখানে শ্রেণীব্যাপ্তি যা আছে তাই লিখবো, এখানে লেখা আছে শ্রেণীব্যাপ্তি 41 থেকে 50, তারপর আছে 51 থেকে 60 ভাই। মানে শ্রেণীব্যাপ্তি গুলা যা আছে দেখা লিখবেন যাতে ভুলটা না হয়, যাতে ভুলটা না হয়, একটু যাতে ভুল না হয়। ভুল হয়েছে মানে আপনাদের নাম্বার শেষ, একটা ভুল হয়েছে মানে আপনাদের নাম্বার শেষ, ভুল করলেই নাম্বার শেষ ভাই একদম। বারে কথাটা বলছি, একটা সংখ্যা ভুল করা যাবে না। আমাদের 25 টাকা সর্বনিম্ন এখানে 20 পাইতে হইব, না হলে আমাদের পরীক্ষা পাস করা ভাই ট্রাপ হয়ে যাব। যারা ভাবছেন ভাই সারা জীবন লেখাপড়া করি নাই, সারা বছর লেখাপড়া করি নাই, টেস্টে পাস করবেন, টেস্টে ভাই চাইছে লেখার কোনো সুযোগ নেই। যদি পাস করার ইচ্ছা থাকে, গণিতে পাস করার ইচ্ছা থাকে, সারা বছর লেখাপড়া না করাও অবশ্যই পরিসংখ্যান ভালোভাবে পড়তে হবে ভাই। দেখেন ভাই ভালোভাবে ক্লাসটা করেন, আমার সাথে প্র্যাকটিস করেন, খাতা নিয়ে বসেন, টেবিলে বসেন, শুধু দেখলেই হইব না ক্লাসটা, আপনাদেরও খাতা নিয়ে আমার সাথে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে ভাই।
দেখেন, না হলে ভাই হইব না। একটু বসেন, একটু বসেন, জাস্ট একটা দিন, মাত্র একটা দিন বলতে হ্যাঁ আমার সাথে এখন যতক্ষণই ক্লাসটা হয় ততক্ষণই করেন, একটু পজ না করে ততক্ষণই করেন, দেখবেন একটা ভালো একটা জ্বালাইবে। দেখেন এখানে যা আছে শ্রেণীব্যক্তি যা আছে এখানে তা লিখছি, এখানে গণসংখ্যা যা আছে এখানেও তা লিখছি। তো আমাদের গণসংখ্যা যা আছে আমরা এখানে তা লিখছি। ক্রমমণ্ডিত গণসংখ্যা কি? ক্রম অনুসারে যেই সংখ্যাটা বৃদ্ধি পায় সেটাই হলো আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা। এখানে 5 দেখেন 5-এর সাথে যদি আমরা 7 যোগ করি, হ্যাঁ 5 কত হয়? 7 5 হয়েছে। এই 12 সাথে 10 যোগ করি কত হয়েছে? 12 সাথে 10 যোগ করি কত হয়েছে? 32। হ্যাঁ 32, সরি 22। 12 সাথে যদি 10 যোগ করে কত হয় ভাই? 22। এটা একটু ভুল হয়, সমস্যা না, মানুষ মাত্রই তো ভুল ভাই, একটু বুঝে নেবেন, আপনারাও ছাত্র ভাই। তারপরে 22-এর সাথে যদি আমরা এখন 8 যোগ করি কত হয় ভাই? 30 হয়। এই যে হ্যাঁ 22-এর সাথে 8 যোগ করে কত হয়? 30 হয় না? তারপরে 30-এর সাথে যদি আবার 6 যোগ করি কত হয়? 30, মানে 36। 36 সাথে 8 যোগ কত হয়? 40। এইটার সাথে এটার সাথে যোগ পাইছি, এবার এটা যোগ করে এটা পাইছি, এটার সাথে এটা যোগ করে এটা পাইছি, এটার সাথে এদের ক্রমে বাড়ছে, এভাবে ক্রম অনুসারে বৃদ্ধি পাইছে। এর লাগে একটা ক্রম জুটিত গণসংখ্যা। এই দেখেন এখানে কি n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু কত? 40। n ইকুয়াল টু কত? 40। সুতরাং n/2 কত হইবে? n/2 হইব কত? n/2 20। এই যে হ্যাঁ আবার আপনাদেরকে মনে আছে ভাই, এই যে এটা মানে আনুমানিক মধ্যমান, হ্যাঁ আনুমানিক গণনা করা মনে আছে? ওই শ্রেণীর আনুমানিক গণনা কথা মনে আছে? এই যে 20, এই 20টা যেই শ্রেণীতে পড়ে, হ্যাঁ 20টা যেই শ্রেণীতে পড়ে ওই শ্রেণীটাই হলো আমাদের মধ্যক শ্রেণী, ওই শ্রেণীটা হলো আমাদের আনুমানিক মধ্যক শ্রেণী। এই যেহেতু আমাদের 20 এই শ্রেণীতে পড়ে, হ্যাঁ এইটা হলো আমাদের এ মানে মধ্যক শ্রেণী। এ হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা 10। এটা হলো আমাদের FM ভাই, এটা হলো আমাদের FM। আগে দেন FM, তারপরে আমাদের হ্যাঁ যে সূত্রগুলা, এই সূত্রের ভিতরে দেখছেন না ভাই? এই দেন FC হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা। হ্যাঁ যোজিত গণসংখ্যা আমি তো আপনাদের বলছিলামই। হ্যাঁ ক্রমযোজিত সংখ্যাকে বলা হয় যোজিত গণসংখ্যা। এই মধ্যক শ্রেণী এটা না? মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ভাই 22 না? 22 হলে এটার হ্যাঁ পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা কত? 12 না? তার মানে FC, এটা হচ্ছে কি? FC, এটা হচ্ছে আমাদের FC, এটা হচ্ছে আমাদের FM। যেহেতু আমাদের সূত্রের ভিতরে এল আছে ভাই, যেহেতু আমাদের সূত্রতে এল আছে, কি এল হয়েছে জানি হ্যাঁ মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর উচ্চসীমা এই যে 70, নিম্নসীমা মানে ছোট, এটা হচ্ছে নিম্নসীমা ভাই। আমরা যা প্রয়োজন এখানে তো সব পাইছি। আর কি বাকি আছে? শ্রেণীব্যক্তি। এই শ্রেণীব্যক্তি এইটা থেকে এটার পার্থক্য, শ্রেণীব্যক্তি ভাই অনেকবার বলে দিচ্ছি। এইটা যদি আপনারা নামও রাখতে পারেন এটা আমাদের একটা ব্যর্থতা হিসেবে কাজে লাগবে, এটা আমাদের একটা ব্যর্থতা হিসেবে কাজে লাগবে। আপনারা শ্রেণীব্যক্তিটা যদি মনে না রাখতে পারেন, এটা খুবই একটা সিম্পল কথা, এটাকে যদি আপনারা মনে রাখতে না পারেন এটা আপনাদের একটা ব্যর্থতা হিসেবে পরীক্ষা হলে যে আপনাদেরকে ইউজ করবে। আপনারা এখন এটার মধ্যক শ্রেণীর সূত্রটা নিন, মধ্যক শ্রেণীর সূত্রটা লেখেন ভাই। আমরা জানি লেখা, মধ্যক শ্রেণীর সূত্রটা লেখেন, আমরা সাথে সাথে লেখেন। আপনারা আমরা জানি মধ্যক ইকুয়াল টু আমরা এখন সূত্র লিখবো এখন আমরা সূত্রটা L প্লাস ব্র্যাকেট n/2 মাইনাস FC ইন্টু হ্যাঁ H/FM। এই দেখেন আমরা মানগুলো যে কোনো হ্যাঁ প্রচুরক নির্ণয় করেন, গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড় যাই নির্ণয় করেন সাইড দিয়া যে মানগুলো ছকে থেকে পাইছেন ভাই, এই ছকে থেকে যেই মানগুলো পাইবেন ভাই এই মানগুলো ভাই এখানে লেখা নেবেন। দয়া করে বলতেছি এখানে লেখা নেবেন, না লেখা নিলে নাম্বার পাইবেন না। যত কষ্ট করে পরীক্ষার ভিতরে ভাই লেখালেখি করে নাম্বার পাইবেন না, নাম্বার 0 হইবে ভাই, লাভ নাই। স্যারেরা কখনো আপনাদেরকে দয়া দেখে নাম্বার দিতে পারেন, নিজের নাম্বারটা নিজে অর্জন করে নিতে হবে ভাই। সুন্দর করে লেখেন, এমন কোনো লেখা লিখবেন না যাতে লেখাটা ত্রুটি থাকে, একবার ত্রুটি মুছে ফেলে লিখবেন।
যাতে কোনো টুকে না থাকে। হ্যাঁ এখানে ভাই n/2 কত, n/2 কত পাইছি ভাই আমরা, এই দেখেন আমরা যদি n/2 আছে আমরা n/2 এর মানটা ডাইরেক্ট লিখি। আমরা n/2 এর মান তো আমরা নির্ণয় করছি, এমন তো আমরা বলে নির্ণয় করি না এরকম তো না। n/2 এর মান কত ভাই, এখানে n/2 এর মান কত 20 পাইছি, লিখলাম 20। এখানে h এর মান কত ভাই, h এর মান শ্রেণীব্যাপ্তি আমাদের 10 না, 41 থেকে 50 পর্যন্ত আমাদের 10 না। হ্যাঁ আমরা লিখলাম 41 থেকে 50 পর্যন্ত আমাদের 10, 41 থেকে 50 পর্যন্ত আমরা 10 লিখলাম। এই দেখেন আমরা এখন এল, এই এলটা কত, এই এলটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর, হ্যাঁ মধ্যক শ্রেণী মানে শ্রেণীভুক্তগুলা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এই যে আমরা লেখা লিখছি এল, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত 61, 61 61 মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এটাও দিলাম। তারপর আমরা কি প্রয়োজন, এফসি, এফসি এফসি কিতা ভাই, মধ্যক শ্রেণীর, হ্যাঁ ক্রমযোজিত মানে যোজিত গণসংখ্যা মানে ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী শ্রেণীর, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আমাদের যেহেতু এটা মধ্যক শ্রেণী, এটা হলো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এটা হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। এই হচ্ছে পূর্ববর্তী না, এটা হচ্ছে পরবর্তী, এটা হচ্ছে পূর্ববর্তী, পরবর্তী মানে পরে, পূর্ববর্তী মানে আগে। হ্যাঁ এটার আগে সংখ্যাটা এটা না ভাই 12, তার মানে আমরা এফসি কত ভাই 12 লিখছি। আর এফএম কত, এফএম কি, এফএম হলো মধ্যবর্তী শ্রেণীর গণসংখ্যা এফএম, এই লিখলাম ভাই এফএম। এফএম হলো গণসংখ্যা কত 10, 10 লিখলাম। এখন আমরা আমাদের এখন এনে যা আছে সবগুলা মানই তো আমরা পাই গেছি। সাধারণত এই ছকটা এই জন্যই করা হয়, এই ছকটা এই জন্য এই মানটা পাওয়ার জন্য। আমরা এই মানটি পাইলেন এন থেকে পাইয়া যদি ডাইরেক্ট এখানে লেখা নিলেন, আপনি জানেন মনে মনে জানেন পাইছি এন থেকে পাইছি, কিন্তু এখানে লেখা নিলেন, কিন্তু এই মানগুলো এখানে লেখলেন না, 2 মিনিট সময়ের জন্য এখানে লেখলেন না মানগুলা, ভাই নাম্বার পাইবেন না। পাইলেও 4-এর জায়গায় 2 পাইবেন। নাম্বার এত কষ্ট করে যদি 2 নাম্বার পাওয়া লাগে তাহলে এর কষ্টটার মূল্যটা রইল কি ভাই, এত কষ্ট করে শিখাইলাম আপনারা এত কষ্ট করে শিখলেন, তোর মূল্যটা রইল কি। বি অ্যালার্ট ভাই, সতর্ক থাকবেন পরীক্ষার হল ভাই। এলার মানে কত পাইছি 61, 61 বসাই দিই। সবসময় মনে রাখবেন ব্র্যাকেটের কাজটা সবার আগে করে নেবেন, ব্র্যাকেটের কাজ আগে, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে বিয়োগের কাজ, তারপরে যোগের কাজ। সর্বপ্রথম কিসের কাজ ভাই, ব্র্যাকেটের কাজ। সর্বপ্রথম কিসের কাজ, ব্র্যাকেটের কাজ। তারপরে কিসের কাজ, ভাগের কাজ। তারপরে কিসের কাজ, যোগের কাজ। তারপর কিসের কাজ, বিয়োগের কাজ। ধাপে ধাপে আমাদের যাইতে। এই দেখেন n/2 এর মান কত পাইছি ভাই, n/2 এর মানটা 20 পাইছি। সো এখানে আমরা যেভাবে যেই মানটা পাইছি ঠিক এইভাবে আমরা বসাই দেবো। মানে এফসি কত ভাই, এফসি 12 পাইছি, এই লিখলাম 12। আবার এই গুণের গুণ চিহ্ন দিলাম, ব্র্যাকেটার রইল। এই যে আমরা যেহেতু মানগুলো বসাইছি যেটা যেভাবে আছে ঠিক এইভাবে, চিহ্ন যেভাবে আছে ব্র্যাকেট যেভাবে আছে ঠিক ওইভাবে বসাই দেবো, জাস্ট মানগুলো বসাইবো আর কি। এইচ এর মান আমরা হ্যাঁ 10 পাইছি, এইচ এর মান আমরা 10 পাইছি ভাই। এফ এম এর মান আমরা কত পাইছি, এফ এম এর মান আমরা 10 পাইছি, এফ এর মান আমরা 10 পাইছি ভাই। যতই হোক ক্যালকুলেশন করে যতই হোক ততই উত্তর ভাই। আপনার মনে এরকম যদি একটা হ্যাঁ ভাবনা না আসে আমি যে মানটা বাইর করলাম আমার মানটা হবে কি না, যাতে এই একটা প্রশ্ন আপনার মধ্যে না আসে আমি করছি মানে হবে। কনফিডেন্ট হাই লেভেলে থাকতে হবে ভাই। কনফিডেন্ট হলো সফলতার মূল, কনফিডেন্ট হলো সকল সফলতার মূল, এইটা মনে রাখবেন। কনফিডেন্ট সকল সফলতার মূল। আমরা খুব শর্টকাটে করবো 61 প্লাস দেন 20 থেকে যদি 12 বিয়োগ করেন 8 থাকে, 8 যদি এই 0 সাথে গুণ করেন এটা কত হয় 0 হয়ে যায় না। আচ্ছা দেখ আমি এটা আপনাদের দেখাইতেছি, 8 ইন্টু হ্যাঁ 10 থেকে 10 ভাগ দিলে কত হয় 0 হয়। আপনার ক্যালকুলেটর দিয়ে তোমার কইরা দেখে নেবেন 10 থেকে 10 ভাগ দিলে কত হয়, মানে এটা 1 হয় ভাই, সরি এটা 1 হয়, যেটা এটা ভাগের আছে এটা 1 হয়, 10 থেকে 10 ভাগ দিলে 1 হয় ভাই, এটা 0 না 1 হয়। এটা যেহেতু 1 হয়, এটা যেহেতু 1 হয় তাহলে এটার সাথে এটা গুণ করলে 1 হয়। 61 সাথে 1 যোগ করলে 1 যোগ করলে 69 হয় ভাই। তার মানে এর অ্যান্সার হবে 69। আপনার মধ্যে যাতে এই কনফিউশনটা না আসে ভাই, আপনার মধ্যে এই কনফিউশনটা না আসে যে আমার অ্যান্সারটা হইল কিনা, এরকম কনফিডেন্ট নিয়ে করবেন, এরকম মনোযোগ দিয়ে করবেন যে বলবেন আমার কাউটা হোক আর না হোক আমার অ্যান্সার অবশ্যই 100% শিওর হয়েছি। এই কনফিডেন্টটা নিজের মধ্যে রাখবেন, এটাই হলো সবচাইতে বড় শক্তি পরীক্ষা হলো ভাই। আচ্ছা ভাই আমাদের তো প্রায় 3টা অঙ্ক করা শেষ, আমরা করব প্রায় 2টা অঙ্ক করবো আরো। আর আপনাদেরকে দেখাইতেছে আমরা আর কয়টা অঙ্ক করব। তারপরে আমরা কি করছি, মধ্যক করছি, কারেন্টিক গড় করছি, সংক্ষিপ্ত গড় করছি,
তারপর কী করবো, তারপর প্রচুরক শ্রেণী প্রচুরক নির্ণয় করব, তারপর অজীবরেখা অঙ্কন করব, তারপরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব, আর আয়তলেখা অঙ্কন করব। যেহেতু আজকের ক্লাসে সবগুলো করা দেবে, আজকে এক ক্লাসে আর সম্ভব না। এক ক্লাসে আপনাদের একটা কমন সেন্সের ভিত্তি আছে, বিজ্ঞানিক ব্যাখ্যা একটা একটা মানে এক নির্ধারিত একটা সময় আছে। বিজ্ঞানিক ব্যাখ্যা বলছিল যে মানে একটানা সর্বোচ্চ 80 মিনিট একজন মানুষের মস্তিষ্ক খুব ভালোভাবে কিছু নিতে পারি। এর চাইতে বেশি সময় যদি ধরে আপনি কাজ করেন, বিশেষভাবে লেখাপড়া অথবা কম্পিউটার টাইপিং এরকম বিষয়গুলো যেটা মস্তিষ্কের সাথে সরাসরি সম্পৃক্ত, এরকম কাজ যদি 80 মিনিট অথবা 100 মিনিটের বেশি করেন, অবশ্যই আপনাদের মানে এটা বুঝতে একটু সমস্যা হবে, সময় নেবে। আমাদের যদি এখন প্রচুর শ্রেণী নির্ণয় করতে যায়, প্রথমে সব কিছু নির্ণয় করতে গেলে এটা সূত্রটা প্রয়োজন হয়। গণিতের ক্ষেত্রে, বেশিরভাগ গণিতের ক্ষেত্রে যখন প্রচুর নির্ণয় করতে গেলে প্রচুর শ্রেণী একটা আমরা হয়তো বেশি সমস্যা হবে না। আমরা শুধু F1 F2 মানটা কীভাবে নির্ণয় করতে হয় যদি আমরা এটাই বুঝাই শুধু ভাই, এটা একদম সহজ। আপনারা যদি ইনশাল্লাহ আপনারা যদি প্রচুরক আসে 4-এর থেকে 4 পাবেন, কনফার্ম 4-এর থেকে 4 পাবেন। আর ম্যাক্সিমাম পরীক্ষায় প্রচুরক ভাই আসি ওইটা প্রচুরক করতে ভাই সর্বোচ্চ একটা পেজের অর্ধেক খরচ হয়। এই অর্ধেক পৃষ্ঠা খরচ করে আপনি 4 নাম্বার পাবেন। আর এই নাম্বারটা বাংলা পরীক্ষায় পেতে সর্বনিম্ন ভাই 3 পৃষ্ঠা লিখতে হয়। 4 নাম্বার পেতে 3 পৃষ্ঠা লিখতে হয়, অনেক সময় 4 নাম্বার দেয়ও না হয় কত সুন্দর করে লেখার পর। আমরা এখন এই মানগুলা দেখেন, এইটা একটু মনোযোগ দিয়ে শুনলেন। আপনারা যদি সবচেয়ে ভালো হয় যদি এই প্রশ্নগুলা আর এই লেখাগুলো আপনাদের খাতায় লিখে নেন, কারণ আমি যে কথাগুলো বলবো আর আপনারা যে একবার দেখবেন হয়তো বা একবার দেখে সেটা মনে নাও থাকতে পারে। আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং টেবিলের মধ্যে খাতাটা নিয়ে বসে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার পাশাপাশি আমি যা লিখতেছি আমার সাথে সাথে নোট করেন, তাহলে হয়তো বা একবার দেখার পর এটা হয়তো হইব না। পরীক্ষার আগের দিনও হয়তো বা আপনি একবার রিভাইজ দিয়ে যদি যান, আপনার যদি মনে হয় আমার ফার্স্ট করা উচিত, বাইরের কাছ থেকে যে লেখাগুলো দেখেছিলাম কথাগুলো শুনেছিলাম এটা যদি আরেকবার রিপিট করে শুনি, কিংবা যে অঙ্কগুলো খাতারিতে নোট করে রেখেছিলাম সেগুলো যদি আবারও একবার দেখি, আবার একবার করি, আরেকবার বোঝার চেষ্টা করি, হয়তো বা আমি কালকে যে পরীক্ষার 25 থেকে 20 পাবো, এরকম একটা কনফিডেন্ট আপনার মধ্যে ভাই চলে আসবে। যেমন এখন ভাই আমার মধ্যে আছে, এটা আপনার মধ্যে চলে আসবে। প্রচুরক শ্রেণী নির্ণয়ের জন্য প্রথম শুধু আমরা এতক্ষণ কী করছি ভাই, 4টা 5টা 6টা 7টা এরকম নিয়ে করছি না। আমরা এখন প্রচুরক শ্রেণী নির্ণয়ের জন্য কী করব, প্রচুরক শ্রেণী নির্ণয়ের জন্য ভাই কী করব দেখেন। প্রচুরক শ্রেণী নির্ণয়ের জন্য শুধু এই যেই ছকটা আছে এইটা শুধু আমরা লিখব আর কি। এই শুধু এই ছকটাই লিখবো। দেখেন আমরা এই ছকটা আগে থেকে এঁকে নিয়েছি, আমরা শুধু এই ছকটাই আঁকবো। এই ছকটা এঁকে এখন ভাই প্রচুরক শ্রেণীটা কীভাবে, কোনটা প্রচুরক শ্রেণী, কীভাবে প্রচুরক শ্রেণী নির্ণয় করবেন, কোনটা প্রচুরক শ্রেণী, কোনটা শ্রেণীতে প্রচুরক অবস্থিত এটা কীভাবে বুঝবেন, অবশ্যই এখন আমি বলে দেবো, কীভাবে বুঝিয়েও দিব। আপনারা দেখবেন F1 F2 কীভাবে নির্ণয় করতে হয় এটাও আমরা দেখে দেব। দেখেন ভাই, যেহেতু আমাদের নিচে আর লাইন নেই, আমি লাইন নিতে হবে না, তাই আমরা এখানে লিখে নিই। এখানে শ্রেণীব্যক্তি, এখানে গণসংখ্যা, মানে আমাদের সারণীটা যেইভাবে দেওয়া থাকবে, এই সারণীটা যেভাবে দেওয়া থাকবে আমরা ঠিক এইভাবে এনে উঠে নেব। এই 2টা লাইন করি, আপনারা আমার সাথে সাথে উঠে নেন। আমরা এটা স্কিপ করে করলাম না ভাই, কারণ এটাতে খুবই ছোট, সর্বোচ্চ 2 মিনিট সময় খরচ হবে ভাই। লেখাপড়ার জন্য যদি 2 মিনিট সময় নষ্ট করতে না পারেন, তাহলে ভাই জীবনে কখনোই সফল হওয়াটা সম্ভব হবে না। দেখেন ভাই, এই একটা অধ্যায় শেষ করতে আপনার টিচারের আনুমানিক 15 দিন লাগবে। সৃজনশীল সলভ করতে লাগবে সর্বনিম্ন আবার 1 সপ্তাহ। 15 দিন, আর এদিক দিয়ে 1 সপ্তাহ, কত 21 দিন। এক মাসে ক্লাসে করায় কতদিন, 4-5 20 দিন, 20 দিন ক্লাস করায়। প্রাইভেটের ভিতরে এই আপনি প্রাইভেটের ভিতরে যে ক্লাস করেন এটা শিখতে 20 দিন সময় লাগবে, আর বেতন লাগবে 2000, এটা ফিক্সড। এটার কথা বলে লাভ নাই, যদিও কিছু মনে করবেন না।
আমরা তো হ্যাঁ, আপনি আর আমি তো বন্ধুর মতোই সম্পর্ক। এখানে দেখেন ভাই, তাহলে দেখেন আমরা প্রচুরক শ্রেণীর জন্য হ্যাঁ মানে সরকারের ভিতরে দেওয়া দেওয়া আছে ঠিক এটা সাজিয়ে নিয়েছি। তারপরে হ্যাঁ এখানে এখানে এর মানটা কেউ নির্ণয় করবেন। এখানে প্রচুরক মানে কি ভাই? এখানে প্রচুরক মানে হলো প্রচুর, যেই শ্রেণীতে প্রচুর গণসংখ্যা আছে সেটাকে বলা হয় এখানে প্রচুরক শ্রেণী। দেখেন এখানে সবচেয়ে বেশি ভাই প্রচুর গণসংখ্যা কোনটাতে আছে? এই শ্রেণীতে না 10, সবচেয়ে বেশি, তার মানে এটা হলো আমাদের প্রচুরক শ্রেণী। এই এখানে এল কি? এল হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। এল মানে লিটল ছোট, প্রচুরক শ্রেণীর ছোট সীমাটা নিম্ন সীমাটা 61। F1 কি? এখানে F1 কি? F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হ্যাঁ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এখানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 10, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 7, 10 - 7। কি বলছি স্যার? কি বলছি ভাই? হ্যাঁ, প্রচুরক শ্রেণী মানে F1 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এটা F1 এর মান হচ্ছে 3। তারপরে হচ্ছে F2 কি? F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 8, তার মানে 10 - 8/2, h এর মান 10, মানে শ্রেণীটি কত? 10। এটা বললাম এখানে 10। তারপরে সূত্র আমরা জানি প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এল এর মান ঠিক আমরা মান বসাবো, এই বাকি অঙ্কগুলোতে যাবে মানগুলো বসাইছি ঠিক এইভাবে আমরা মান বসাবো। এখানে এল এর মান হচ্ছে জানি 61, F1 এর মান হচ্ছে 331। হ্যাঁ আবার এখানে আছে নিচে F1 আছে, F1 এর মান 3 বসালাম, তারপরে প্লাসের প্লাস F2 এর মান 2 বসালাম, H এর মান 10, এখান থেকে 10 বসালাম। এই দেখ এখানে 3 যোগ করলে 3 আর 2 যোগ করলে 5, এর সাথে এটা গুণবস্তু আছে না, 3 এর সাথে 10 গুণবস্তু আছে না। এটা তো আপনার যেহেতু হ্যাঁ 9-10 শিক্ষার্থীরা এগুলো বোঝার কথা, বুঝে নেবেন ভালোভাবে। 3 আর 10 গুণ করলে কত হয়? 3 × 10 = 30, 30 লিখলাম। এইটা দিয়ে হ্যাঁ 30 যদি 5 দিয়ে ভাগ দিয়ে কত হয় ভাই? 6 যদি 61 যোগ করে কত হয় ভাই? 67। এটা কিন্তু আমাদের প্রচুরক, এটা কি আমাদের নির্ণয় প্রচুরক। এতটুকুই আমাদের কি উত্তর বা এটা বুঝে নেবেন ভাই। ঠিক আছে ভাই, চ্যানেলটা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই যদি ভালো লাগে। আমার পরিশ্রমের বিনিময়ে হলেও এটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার যদি সাপোর্ট দেন, আপনার যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয়তো আপনার 20 সেকেন্ড সময় লাগবে, 30 সেকেন্ড সময় লাগবে, যতই সময় লাগে। আপনি যদি আজকে আমার সাপোর্ট দেন, আপনার 30 মিনিট 30 সেকেন্ড সাপোর্টের জন্য হয়তো বা আমি আপনার জন্য মিনিমাম 5 বছর কাজ করতে পারবো, অথবা 10 বছর কাজ করতে, মানে আপনারা যদি সারা জীবন সাপোর্ট দেন হয়তো বা আমি সারা জীবন আপনাদের পাশে বন্ধু হয়ে থাকবো, একজন টিচার হয়ে থাকবো, একজন ভাই হয়ে থাকবো, একজন পরামর্শদাতা হয়ে থাকবো। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি বুঝে থাকেন ভাই আমার বাড়ি এইখানে, আমি এই শ্রেণীতে পড়ি, আমি এই স্কুলে পড়ি, অমুক স্কুলে পড়ি, আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে, অবশ্যই এসে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনি সব কিছু শেয়ার করবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।